শীত এখন, শীতের কিন্তু সমস্যা আছে। আমি একটু আগে পড়ছিলাম যে অনেকে আমাকে জিজ্ঞেস করছিল যে টেম্পারেচার কত। আমি টেম্পারেচারটা দেখছি যে আগামী দিন কবে অনেকে স্কুল ছুটির কথা বলছেন, দেওয়া যায় কি না। তো একটু টেম্পারেচারটা আমি আগের থেকে হোল দেখছি কি আমাদের যে মেট্রোলজিক্যাল যে ডিপার্টমেন্ট আছে ওদের থেকে আমি নিচ্ছি। নেওয়ার পরে হয়তো আমরা ছোট ছোট ছেলে মেয়েদের জন্য যাতে তাদের অসুবিধা না হয় তার জন্য নিশ্চয়ই আমরা চিন্তা ভাবনা করব। এই শীতের মধ্যে কিন্তু ব্লাড কনস্ট্রিকশন হয়ে যায়, ব্লাড ভেসেলের কনস্ট্রিকশন হয়। বেশি শীত যদি হয় তো ব্লাড কনস্ট্রিকশন যখন হবে ব্লাডের কিন্তু থিকনেসও বেড়ে যায়। থিকনেস বাড়লে কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপর আঘাত আসে। তো এইরকম একটা সুন্দর দিনে ভয় দেখানোটা ঠিক না, ভয় দেখালে আবার অনেকে আসবেও না। যে অনেক সময় যে ব্লাড প্রেশার বেড়ে যাবে, পালপিটেশন বা যে পালস রেট বেড়ে যাবে এবং অনেক কিছু হতে পারে। কিন্তু এই সময়ে আমরা যদি যে গরম কাপড় পরা এবং বেশি পরিমাণে গরম জল বেশি করে খাওয়া, যাতে ব্লাডের যে থিকনেস সেটা যাতে ঘনত্বটা কম থাকে, এবং এগুলো তো আমাদের সবসময় হয়ে থাকে, আমরা এইভাবেই চলি। কিন্তু সায়েন্সটাকে অবহেলা করলে উচিত নয়। কিন্তু আমরা অনেক সময় যেটা জানি না অনেক কিছু গায়ের জোরে চলতে চাই, কিন্তু সায়েন্স আমাদের যে বডি টেম্পারেচার আছে সেই বডি টেম্পারেচার নিচে যদি ক্লাইমেটের টেম্পারেচার বা এনভায়রনমেন্টের যে টেম্পারেচার থাকে তো ন্যাচারাল একটা যুদ্ধের যে বিভ্যস্ততা থাকে, নিজেকে ওই অ্যাক্লামাইটাইজেশনের যে বিষয় থাকে আমরা সেটা মাথায় রাখা উচিত। আর এই ধরনের যখনই কোনো বিষয় আমাদের একত্রিত হই, মাঝে মাঝে কিছুটা অ্যাওয়ারনেসেরও কিন্তু বিষয় দাঁড়ায়। তো এই বিষয়গুলো নিয়েও আলোচনা মাঝে মাঝে সুযোগ পেলে আমরা করি। আমাদের এখানে আজকের আমি ধন্যবাদ দেব 39 নম্বর ওয়ার্ডের সম্মানিত কর্পোরেটর মহোদয় ওলাদ বাবুকে। আমাদের মেয়র সাহেব ঠিকই বলেছেন, যত এখানে ওয়ার্ড আছে আমাদের এই ত্রিপুরাতে বা আমার কেন্দ্রে বলবো আরও সবচেয়ে বেশি কিন্তু এখানেই প্রোগ্রাম হয়। আর ওনার সবচেয়ে বেশি সুবিধা হলো এখানে তো জায়গা, এত কিছু সুবিধে, আর পাশাপাশি আমরা আমাদের গভর্নমেন্ট এবং মিউনিসিপ্যালিটির উদ্যোগে আমরা কিন্তু বিভিন্ন, আমি আজকেও আসছিলাম রাস্তা দিয়ে, আমি দেখছিলাম আর কখন যে কোনটা আমি স্যাংশন করি খেয়ালও থাকে না। যখন গ্রাউন্ডে আসি আরে আজকে এটা দিয়েছি, কোথার থেকে হলো মনেও থাকে না। এবারেও আমার কিছুদিন আগে আমি বললাম যে আরও কি কি দেওয়া যায়, তার জন্য অলরেডি একটা পরিকল্পনা চলছে এবং সেটাও কিন্তু 8 নং বর্তমানের মধ্যে সম্পূর্ণভাবে 100% সেটা বসে থাকে না কাজ, কিন্তু কাজটা কিন্তু সারা জীবন থেকে যাবে। আমি সব জায়গায় মানে সবাইকে আমি কথাটা বলি যে কাজের কোনো বিকল্প নেই, আর কাজের মধ্যে যদি প্রাণ থাকে এই কাজটা কিন্তু সারা জীবন থাকে। আর যদি ওই মানে কোনো রকমে যদি কাজ করি সেটা ওই রাস্তার মধ্যে অনেক সময় টিভি পর্দায় দেখা যায় না যে রাস্তা ঠিকভাবে রাস্তাটা হয়নি, তো সেটা দেখায়। কিন্তু ভালো কাজ যদি করে তখন কিন্তু মনে রাখে যে কন্ট্রাক্টর যত সুন্দরভাবে কাজটা করেছে। সব জায়গায় কাজে একটা ভালো ইনস্টিটিউশন, ভালো একটা ইনফ্রাস্ট্রাকচার, ইভেন ভালো কোনো টিচার ভালো পড়াশোনা করাচ্ছে তার নাম কিন্তু সবসময় মনে রাখে। তো কাজের ইম্পর্টেন্স এখানে। আজকে এখানে যারা রক্ত দিচ্ছেন, একবার আমরা তো অনেক দানের কথা বলি, আমরা যত দান আছে বস্ত্রদান, শীতবস্ত্র দান ইত্যাদি দান, শিক্ষাদান, কিন্তু সবচেয়ে বড় দান হচ্ছে রক্তদান। এর থেকে বড় দান কিচ্ছু হয় না। এখন তো মানে কিডনি দানও হয়, লিভার দানও হয়, কিন্তু আলটিমেটলি রক্ত না থাকলে কিন্তু কিছুই হবে না।
এবং রক্ত আমাদের জন্য বিশেষ ইম্পর্ট্যান্ট। এবং রক্ত আমাদের কিন্তু শিখায়ও যে রক্তের কোনো ধর্ম নেই, সেটা মহিলার রক্ত আর পুরুষের রক্ত বা বাচ্চার রক্ত, 18 বছরের একটা রক্ত বা সেটা 7 বছরের রক্ত, কোনো ডিফারেন্স নেই। অর্থাৎ আমরা যে সব এক, আমরা সবাই মানুষ, এই রক্তের মাধ্যমে কিন্তু আমাদেরকে আবার বারবার শেখায়। যারা আজকে রক্ত দিচ্ছে ওনারা নিজেরাও জানেন না কার কাছে এই রক্তটা যাবে, কোনো ফ্যামিলিয়াল রিলেশনও, কিন্তু যিনি দিচ্ছেন ওর মধ্যে কিন্তু একটা ঐশ্বরিক যে ফিলিং ওই সময় কিন্তু দেখা যায়। এটা অন্য ধরনের, এটা ইন্টেলেকচুয়াল বা একটা ঐশ্বরিক, আমি যেটা বললাম সেটা কিন্তু আছে। আবার যিনি গ্রহীতা, যার কাছে ব্লাডটা যাবে, সেও কিন্তু ভাববে যে আমার শরীরে যে রক্ত, এই তো আরেক রক্ত এসে আমার সাথে মিশছে। এই যে বিষয় যে একজন আরেকজনের তরে বিষয়টা, এটা কিন্তু এই রক্তদানের মধ্যে আমরা সেটা দেখতে পাই। আমরা সবাই জানি যে রক্ত সাধারণত আমরা 4টা গ্রুপ আমরা মনে করি যে 4টা গ্রুপ আছে, কিন্তু আসলে এটা 8টা গ্রুপ। কারণ রেসাস মাঙ্কি রেসাস যে নেগেটিভ যে গ্রুপ আছে, পজিটিভ 4 আর নেগেটিভ 4, অর্থাৎ 8 ধরনের ব্লাড আছে। আমি এখানে জিজ্ঞেস করছিলাম কার কি ব্লাড গ্রুপ, কেউ বলছিল পজিটিভ এবং প্রথমবার দিয়েছে। এরকমও লোক আছে যে প্রায় 80-90 বার মানে 100 বার ব্লাড দিয়েছে। রামনগরের একটা প্রোগ্রামে আমি গিয়েছিলাম, একটা সংখ্যালঘু সম্প্রদায়ের এক ভদ্রলোক বলছিলেন 100-এর উপরে উনি রক্ত দিয়েছেন। তো রক্ত দিলে কিন্তু শরীর আমরা জানি যে সবসময় ভালো, এবং রক্ত দেওয়ার সুবাদে এটা কিন্তু একটা মেসেজও দেয় সমাজের কাছে যে যারা রক্ত মানে অলরেডি শারীরিকভাবে সক্ষম, তাদের মধ্যে কিন্তু ইন্সপাইরেশন হয়। যারা আজকে এখানে এসছে অনেকে বললো যে আজকে প্রথমবার দিচ্ছে, অর্থাৎ কোনো না কোনো জায়গার থেকে তার মধ্যে সেই ইন্সপাইরেশনটা এসছে, এবং সেইভাবেই সবাইকে দেওয়া উচিত। আমাদের ব্লাড ব্যাংক আছে প্রায় 14টার মতো, 12টা প্রাইভেট, 12টা গভর্নমেন্ট আর 2টো প্রাইভেট। তো সেখানে যাতে কোনো অবস্থায় ইমব্যালেন্স না হয়, ব্লাডের কালেকশন রাখতে হয়। কারণ কোন সময় অস্ত্রোপচারের সময় লাগবে, কোনো ক্যান্সার পেশেন্টের লাগবে, কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের সময় লাগবে, কখনো এনিমিক পেশেন্টের লাগবে। তো এইসব জায়গার মধ্যে আমাদের রক্ত যদি ব্লাড ব্যাংকে থাকে, আবার বেশি ব্লাডও রাখা যাবে না, কারণ তারও একটা লিমিটেশন আছে। এত দিনের মধ্যে ব্লাড সেলগুলো মরে যায় বা ব্লাড প্লাজমাগুলো থাকে না। তো এই যে ব্যালেন্স রাখার যে এর জন্য মনিটরিং সিস্টেম আমাদের আছে, আমাদের রক্ত সঞ্চালন যে বিভাগ আছে, কমিটি আছে, তারা এগুলো দেখে রাখে। এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এখন রক্ত আমাদের, আমরা জানি যে রক্ত আমাদের শরীরে যে খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন লাংসের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করি, আমরা সবাই জানি, কিন্তু রিপিটেশন মাঝে মাঝে এগুলো যদি আমরা কথাবার্তা বলি, তাহলে এটা যে মানে কি প্রয়োজন সেই সম্পর্কে একটা ধারণা আমাদের চলে আসে। যখন অক্সিজেন আমরা শরীরে আমরা নেই, তখন সেটা কিন্তু সমস্ত যে শরীরের টিস্যু, যেখানে তার সার্ভাইভের, প্রতিটা টিস্যুর তার সার্ভাইভের প্রশ্ন, সেখানে অক্সিজেন খুব ইম্পর্টেন্ট। তো এই রক্তের মাধ্যমে সেটা কিন্তু লাংসের থেকে আমরা সমস্ত টিস্যু এবং অর্গানে যায়, আবার এই রক্তের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড আবার ফিরে আসে। এবং এই কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন আমরা কোথা থেকে পাই? আমরা পাই গাছগাছরা থেকে। তো এই যে সিম্বায়োসিস, একে অপরের তোরে, আবার আমরা কার্বন ডাইঅক্সাইড কাকে দিই? এই যে গাছের দিই। তো এই যে একজন আরেকজনের সিম্বায়োসিস যে প্রক্রিয়া আমাদের প্রকৃতি আমাদের শিখিয়েছে। শুধু তাই নয়, আজকে এই রক্তের মাধ্যমে আমাদের ডাইজেস্টিভ যে সিস্টেম আছে, আমরা যে খাওয়া দাওয়া করি, সেখানে যে নিউট্রিয়েন্টসগুলো আছে, সেই নিউট্রিয়েন্টসগুলো সমস্ত টিস্যুতে এই রক্তের মাধ্যমে দিয়ে যায়, ঠিক না? আবার এই মানে রক্তের মাধ্যমেই আমাদের যে বিভিন্ন
যে ওয়েস্ট মেটেরিয়ালগুলো আছে সেগুলো আবার এক্সক্রিশন হয়। তো কি সুন্দর ভগবান আমাদের শরীরের মধ্যে কি সুন্দর একটা মেকানিজম তৈরি করে দিয়েছে। এখানে আবার প্রোটেকশনের জন্য খুব ইম্পর্টেন্ট যে সেলুলার স্ট্রাকচার আছে, ডাব্লিউবিসি, আরবিসি, প্লেটলেট, এগুলো রয়েছে, এক একটা ফাংশনও আবার আলাদা। আর এই হোয়াইট ব্লাড কার্পসও কিন্তু আমাদের ডিফেন্সিভ মেকানিজমে থাকে। আজকে এইচআইভি কথা যদি আমরা বলি, আজকে এইচআইভি নিয়ে আমরা খুব চিন্তিত। আর এইচআইভিও আমাদের সাথে কিন্তু এই যে বলে হাইড অ্যান্ড সিক যে খেলা, ওরাও কিন্তু ট্রাই করে ভাইরাসগুলো। প্রথমেই অ্যাটাক করে যে ডিফেন্সিভ সিস্টেমটা আছে এটাকে ধ্বংস করা, অর্থাৎ এর টার্গেটই থাকে ডাব্লিউবিসিকে ধ্বংস করা। যখন ডাব্লিউবিসিকে ধ্বংস করে তখনই কিন্তু অন্যান্য যে ইনফেকশনগুলো আছে সেগুলো শরীরের মধ্যে আমাদের মধ্যে অ্যাটাক করে, তাতেই কিন্তু পেশেন্ট তখন এইডসের কারণে পেশেন্টের যে তার যে ডিফেন্স করার যে ক্ষমতা সেটা কমে যায়। তো এক একটা যে সেল ইজ ইম্পর্টেন্ট। প্লেটলেট আমাদের আছে, প্লেটলেট হঠাৎ করে ব্লিডিং হচ্ছে, ব্লিডিং স্টপ হওয়ার জন্য ভগবানই আমাদের দিয়ে দিয়েছে যে এই প্লেটলেট তার রক্ত বন্ধ করার জন্য প্লেটলেট কাজে আসবে। তো এরকম প্লাজমারও তার কাজ আছে, এখানের মধ্যে প্রোটিন থাকে ইত্যাদি থাকে। তো প্লাজমাও এই ব্লাড সেলগুলোকে নিয়ে এই বিভিন্ন ভেসেলের মাধ্যমে নিয়ে যায়। আমরা এই যে কম্পোনেন্টগুলো অনেক সময় আমরা কিন্তু এই বিষয়ে আমরা কোনো একদম চিন্তাও করি না, ভাবিও না। আমার মনে হয় যখন এগুলো আমরা ভাববো আস্তে আস্তে করে কিন্তু আমাদের মধ্যে তখন সচেতনতাও বৃদ্ধি হবে এবং আমাদের যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছেন তাদের সাথে প্রতিনিয়ত কথা বলা উচিত। এখন ব্লাড আমরা সবসময় জানি যে ব্লাড তো ডোনেশন হচ্ছে, দিচ্ছে, কেন দিচ্ছি আমরা? এই যে ব্লাডের যে তার যে কাজগুলো, সেই কাজগুলো যাতে কোনো জায়গায় ইন্টারাপ্ট না করে। ব্লাড যদি কম থাকে তো অক্সিজেন যাবে না শরীরে, ব্রেইনের ব্লাড যাবে না এবং কার্বন ডাইঅক্সাইডও আসবে না। তো এর জন্য ব্লাড তার যে যতটুকু দরকার সেটা কোনো অবস্থায় যাতে এনিমিক না হয়, কম না হয়, সেটা বিভিন্ন রোগে হতে পারে, আবার অ্যাক্সিডেন্টও হতে পারে, সার্জারি করতে গেলে হয়। এর জন্য ব্লাডটা কন্টিনিউয়াস শরীরের মধ্যে যা প্রয়োজন তা থাকা দরকার। এখন এই ব্লাডটা হয় কোথা থেকে আমরা সবাই জানি, অনেকেই জানে, আমি আবার রিপিট করার একটা সুযোগ পেলাম। ব্লাড আমাদের যখন মানে জন্মের পরে আমাদের ব্লাড কিন্তু লিভার এবং আমাদের যে আমাদের লিভার থেকে আমাদের ব্লাড কিন্তু সেখান থেকে আসে। কিন্তু যখনই জন্ম হয়ে যায় তারপরে কিন্তু ব্লাড কোথা থেকে, বোন মেরোর থেকে আসে। তো এখন বোন মেরো কোথায়? তো বোন মেরো হচ্ছে আমাদের শরীরের মধ্যে সবচেয়ে বেশি 95% বোন মেরো যেখান থেকে ব্লাড উৎপাদন হয় সেটা হচ্ছে আমাদের এই মেইন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে হিপ বোন। হিপ বোনের মধ্যে বোন মেরুটা বেশি থাকে, ভার্টিব্রার মধ্যে থাকে। আমাদের যে লিভসগুলো আছে লিভসের মধ্যে সেইগুলো বেশি থাকে। তো এটা বলে স্টেম সেল। এর জন্য বোন মেরু ট্রান্সপ্লান্ট, বোন মেরু ট্রান্সপ্লান্ট কেন বলে? যাতে ব্লাডটা ওখান থেকে আবার রিজেনারেট করে, তার জন্য এই এই কাজটা করে। আমাদের ইভেন ভার্টিব্রার মধ্যেও আমাদের এই ধরনের যে বোন মেরু প্রায় 95% আমাদের এখান থেকে আসে। তো আজকের এই যে এখানে যে পুরো সবার পুরো নিগমের উদ্যোগে যে আয়োজন ব্লাড ডোনেশন সামনে রেখেছে 4 বছরের পূর্তি বিভিন্নভাবে, আমি যখন প্রায়ই শুনি যেভাবে ওনারা ভালো কাজ করছেন, আমি প্রায়ই শুনি যে চারিদিকে এখন জলের আর সমস্যা নেই। সবাই বলছে এত জল, দোতলায় নাকি জল চলে যাচ্ছে। তো এটা শুনেও ভালো লাগে যে কি অবস্থা, জলের অপর নাম জীবন। এবং একটা জায়গায় আমরা কথা বলছি যে আগামী দিন এই 3য় বিশ্বযুদ্ধ যদি হয় জল নিয়ে কিন্তু 3য় বিশ্বযুদ্ধ হবে। তো এখন জলের আমরা ত্রিপুরাতে আমরা ভাগ্যবান যে আমাদের এখানে কিন্তু গ্লেসিয়ার নাই, বরফ গলে জল আসার সুবিধা নেই ত্রিপুরাতে। কিন্তু ভগবান একটা না একটা জিনিস আপনাকে দিয়ে দেবে। যেমন মরুভূমির জায়গা, মরুভূমির এলাকায় আপনি দেখুন
যে আমরা যদি আজকে বিভিন্ন যেসব মরুভূমি জায়গা আছে সেখানে যদি আমরা দেখি, ওদেরকে কিন্তু জল নেই, কিন্তু মাটির নিচে তেল দিয়ে দিয়েছে, মানে খামতি রাখছে না। আর এই তেল বিক্রি করে ওখানে তেলের দাম সস্তা, জলের দাম বেশি। আর আমাদের এখানে এই যেহেতু মেইনল্যান্ডের অনেক জায়গার মধ্যে জল কিন্তু খুব কম, গেঞ্জেস এরিয়া বাদ দিলে মাটির নিচে জল কিন্তু কম। তো আমাদের এখানে মাটির নিচে প্রচুর জল, নিশ্চয় বৃষ্টিও হয়, প্রচুর রিচার্জ হয়, এবং রিচার্জ জন্য জলটা যেন গড়িয়ে বাংলাদেশে না যায় তার জন্য আমরা এই ধরনের এখন নতুন প্রযুক্তিকে ব্যবহার করে জলটা যেন মাটির নিচেই থাকে। এবং আপনারা শুনে খুশি হবেন যে এখান থেকে বিভিন্ন জায়গায় এভারেজ যদি আমরা দেখি, আগরতলা বা অন্যান্য সমতল এলাকায় 8 থেকে 9 ফুট 10 ফুট নিচে ইভেন একটু বেশি গেলেও আমরা জল কিন্তু পাওয়া যায়। এবং যে জল আগে প্রথমে একটা কথা হয়েছিল, জল কিন্তু এক্সট্রাক্ট করতে পারবেন না, কিন্তু মাত্র যে পরিমাণ জল আমাদের ত্রিপুরাতে আছে, হিল এরিয়া বাদ দিন, সেখানে তো আরেক সমস্যা, সেখানে আমরা ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে আমরা জল দিচ্ছি, কিন্তু এখানে প্রায় মাত্র 9% জল যে আমাদের আছে 9% খালি আমরা এক্সট্রাক্ট করছি, অর্থাৎ তারপরেও আমাদের কাছে প্রচুর জল এই মাটির নিচে আছে, কাজে চিন্তার কিছু কারণ নেই। এবং সেটাকে আমাদের এখানে একটু আয়রনের সমস্যা আছে, তো সেখানে আয়রন রিমুভাল প্লান্টও লাগানো হচ্ছে, বিশুদ্ধ পানীয় জলও এত সুন্দর পরিষ্কার জল পাচ্ছে। আর রাস্তাঘাট আপনারা দেখেছেন, আগরতলা শহরটা আপনারা কদিন বাদে আপনার বন্ধু-বান্ধব যারা 10-15 বছর পরে এসছে বা যারা নতুন আসে, আমরা ভাবতেই পারি না যে ত্রিপুরা এত সুন্দর, আগরতলা এত সুন্দর হবে। আমি প্রায় এই রেল লাইন দিয়ে যাই, আমি বললাম এটা কিরকম অবস্থা, রেল লাইনের ঢুকতে অ্যাপ্রোচ রোডই ভালো না, বলে কয়ে তারপরে সেটাকে এখন অনেকটা বেটার টু সাম এক্সটেন্ট সেটাকে হয়েছে। তো এই যে মানে বলা এবং করা, এতে করে কিন্তু আমাদের ত্রিপুরার যে সম্মান এবং আমাদের যে নাগরিক পরিষেবা সেটা কিন্তু সম্ভব হবে। আজকে যেভাবে ড্রেনগুলো হচ্ছে চারিদিকে আগরতলা শহরে, প্রথম অনেকের অসুবিধা হচ্ছে, আমি বলছি না অসুবিধা হবে, নিজের বাড়ি গড়ব যখন কাজ আমরা শুরু করি সবসময় কিন্তু আমাদের মধ্যে একটা সমস্যা হয়, আর কি কাজ, এই নোংরা ধুলো বালি ইত্যাদি, কিন্তু যখন কমপ্লিট হয়ে যাবে দেখবেন আগরতলা কত সুন্দর লাগে। আমাদের এখানে সার্কুলার রোড একটা হচ্ছে, রিং রোড, ওয়েস্টার্ন বাইপাস আর ইস্টার্ন বাইপাস। আমাদের এখানে মাল্টি লেভেল কার পার্কিং যেটা মোটর স্ট্যান্ডে হচ্ছে, প্লাস এখানে হোটেলও হবে। তো ওখানে আমাদের আপনার গাড়ি রাখার সুবিধা, এত সুন্দর একটা বিল্ডিং হচ্ছে। এবং আমাদের এখানে ত্রিপুরার সবচেয়ে উঁচু যে বিল্ডিং হচ্ছে গোর্খাবস্তি, প্রায় 16+B+G, সেটা পেন্ডুলাম সিস্টেমে, ক্যালিফোর্নিয়ার যে আমাকে যা বলা হয় যে ক্যালিফোর্নিয়ার যে টেকনোলজি সেটাকে ব্যবহার করে, অর্থাৎ সেখানে রিক্টার স্কেলে যদি এখানে 8.5 অবধি সেটা উইথস্ট্যান্ড করতে পারে। তো যখন ওই বিল্ডিংটা হবে, প্রায় অনেকটা উঠে গেছে, সেটা যখন উঠে যাবে তখন কিন্তু আপনারা দেখবেন যে সমস্ত যে আমাদের যে ডিপার্টমেন্টগুলো আছে, মানে ডাইরেক্টরেট, সবকটা কিন্তু একই ছাদের তলায় চলে আসবে এবং খুবই সুন্দর বিল্ডিং হচ্ছে। পুষ্পবন্ত প্যালেস 5 স্টার হোটেল একটা হচ্ছে, আগে পুরনো যে আমাদের ইয়ে ছিল, এই গভর্নর হাউস ছিল, সেখানে হচ্ছে, সেখানেও প্রায় 100 সেখানে আমরা মৌ করেছি টাটা গ্রুপের সাথে। সেটা যখন হবে, সেই হোটেলগুলো হওয়ার পরে একটা কম্পিটিশন আসবে, বাইরের থেকে বিদেশ থেকে চার্টার প্লেন নিয়ে এই হোটেলে আসবে, এবং সে ওখানে যখন থাকবে ওরা কিন্তু ত্রিপুরার বিভিন্ন যেসব টুরিস্ট স্পটগুলো আছে সেখানে যাবে। 200 মতো যারা ডাইরেক্টলি এখানে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাবে, আর ইনডাইরেক্টলি বহু লোককে কর্মসংস্থানের সুযোগ আছে। আমাদের এখানে যে এখন একটা উড়াল পুলের কথা হচ্ছে এখানে, তো উড়াল পুলটা নিয়ে একটু আমাদের চিন্তা ভাবনা করতে, কোন দিক দিয়ে হলে হবে। অনেকের কাছ থেকে আমরা সাজেশন চেয়েছি, টেন্ডারও হয়েছে, তারপরেও যাতে মানে সাধারণ মানুষের যাতে সমস্যা না হয়, কারণ উড়াল পুলের যেটা হয়েছে এটা নিয়ে প্রচুর আমরা অভিজ্ঞতা রয়েছে আপনাদের। তো আমরা চাইছি যাতে মানে সমস্যা কম হয়, অথচ কাজটা যাতে হয়, যাতে করে আগরতলা শহরের মধ্যে যানজট। চতুর্থ বর্ষ আমরা কাজের মাধ্যমে আমরা অতিক্রান্ত করেছি আগরতলা পৌর নিগম, আপনাদের আশীর্বাদে, আপনাদের
শুভেচ্ছা। আমরা 2021 সালের 8ই ডিসেম্বর আমরা দায়িত্ব নিয়েছিলাম আগরতলা শহরবাসীর সার্বিক উন্নয়নের এবং সুন্দর নাগরিক পরিষেবা আধুনিক এবং বিজ্ঞানসম্মতভাবে সরকারের সহযোগিতা আপনাদেরকে প্রদান করার লক্ষ্যে বিভিন্ন কাজের মাধ্যমে আমরা কাজ করে যাচ্ছি। সেটাকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির, শীতবস্ত্র উপহার দেওয়া বা বিভিন্ন জনসচেতনমূলক কর্মসূচির মাধ্যমে চতুর্থ বর্ষ আমরা প্রতি বছরই করে থাকি। চতুর্থ বর্ষেরও বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রূপান্তর হচ্ছে। আমি বলবো যে প্রথমে আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক প্রধান অতিথি, প্রধান বক্তা, রাজ্যেরও উনি সরকারের প্রধান, ওনার নেতৃত্বে এবং ওনার সহযোগিতা আমরা আগরতলা পৌর নিগম চতুর্থ বছরের মতো কাজ করতে পেরেছি, বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করতে পেরেছি, বিভিন্ন উন্নয়ন কাজ শহরবাসীর জন্য করতে পেরেছি। ওনাকে আমরা পৌর নিগমের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বলবো যে অলোক রায় মহোদয় কিছুটা আলোকপাত করেছেন ওনার ওয়ার্ড নিয়ে, ওয়ার্ডে কি কি কাজ হয়েছে। শুধু এই ওয়ার্ডে নয়, প্রতিটি ওয়ার্ডে আমরা সমভাবে যতটা ভৌগোলিক অবস্থান, তার এলাকাগত সমস্যা, পরিস্থিতি অনুধাবন করে পরিকল্পনার মাধ্যমে আমাদের সরকার সহযোগিতায় আমরা পৌর নিগমের বিভিন্ন ডেভেলপমেন্ট কাজগুলো আমরা করে যাচ্ছি। 29 ওয়ার্ডে যেহেতু সভা, আমি বলবো যে প্রথমে যেটা অলকায় বলেছিল এটা আমি সমর্থন করি এবং এটা বাস্তব। আমাদের একটা বাড়তি সুযোগ, আগরতলা পৌর নিগমের সরকার সার্বিক সমস্ত কাজ করছে, কিন্তু বর্তমানে বিধানসভায় যিনি বিধায়ক, উনি আবার রাজ্যের অভিভাবক, রাজ্যের মুখ্যমন্ত্রীও। এই ক্ষেত্রে আমাদের কিছুটা কাজ অনেকটা বেশি করার সুযোগ আমাদের এই বিধানসভায় হয়েছে। আমি বর্তমানে রামনগরের বিধায়ক হলেও আমি বর্তমানে বিধানসভার ভোটার, বর্তমানে বিধানসভা থেকে আমি কর্পোরেটর এবং পরবর্তী সময় ওনাদের আশীর্বাদে মেয়র হওয়ার সুযোগ পেয়েছি, কাজ করার সুযোগ পেয়েছি। কাজে বর্তমানে বিধানসভাটা আমার সত্যিই জানা এবং সারা আগরতলার সঙ্গে আমি বলবো বর্তমানে বিধানসভার কাজ কিন্তু অনেকটা এগিয়ে আছে। এবং কিছুদিন আগেও মাননীয় মুখ্যমন্ত্রী বিশেষ স্পেশাল অ্যাসিস্ট্যান্ট এই বর্তমানে বিধানসভার জন্য উনি অনুমোদন করেছেন। আমার যতটা জানা প্রায় 169 কোটি টাকা এই বর্তমানে বিধানসভার বিভিন্ন ওয়ার্ডে, অলি গলি, মহল্লা, রাস্তা, ড্রেন, কভার ড্রেন কোনোটাই বাদ যাবে না। হয়তো মনে হবে আজকে আপনার বাড়ির সঙ্গে কাজটা হয়নি, কিন্তু আমি বলবো যে যেভাবে পরিকল্পনা মাফিক আমাদের সরকার এবং মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়ে কাজ করছে, আপনাদের বিধানসভা এলাকায় প্রতিটি রাস্তা, প্রতিটি গলি, ড্রেন, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা, পরিত্যক্ত পুকুরগুলিকে সংস্কার করার ব্যবস্থা এবং নতুন নতুন জিম, ওপেন জিম করা, মাঠ তৈরি করা, এগুলি কিন্তু সম্পন্ন হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। অনেক কাজ হয়েছে প্রচুর। আগরতলা শহরে যারা এখানে প্রবীণ নাগরিকরা আছে, যারা আগরতলাকে অনেক আগে থেকে চেনেন, জানেন, আমাদের রাজ্যে সারা রাজ্যে 2018 সালে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার আসার পর রাজ্যের যে আমূল পরিবর্তন বা উন্নয়ন হচ্ছে, বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহের নেতৃত্বে সরকার যেভাবে কাজ করছে, তার সঙ্গে কিন্তু আগরতলা উন্নয়ন কিন্তু একভাবেই চলছে। বরং আমি বলবো নতুন আগরতলা পরিকল্পনা যেটা গ্রহণ করা হয়েছে, আমরা নতুনভাবে চেষ্টা করছি আগরতলাকে এবং এই এলাকার মানুষের যে মৌলিক চাহিদা বা সমস্যা তা অনুধাবন উপলব্ধি করে টোটাল প্ল্যানিং এর মাধ্যমে কিন্তু আমরা আগরতলাকে সাজানোর চেষ্টা করছি। আপনারা দেখবেন এখন আগরতলা শহরে স্মার্ট সিটি মিশন বা লিমিটেড, পূর্ত দপ্তর, নগরায়ণ দপ্তর এবং পৌর নিগম সকলে মিলে সার্বিকভাবে আগরতলাকে সাজানোর চেষ্টা করা হচ্ছে। এখন কাজ চলছে, কিছু কিছু অসুবিধা অনেক সময় মানুষের হচ্ছে, এটা হওয়াটা স্বাভাবিক, কারণ এই শহরে বা এই রাজ্যে এত উন্নয়ন মানুষ কোনদিন দেখেনি। মানুষের মধ্যে একটা আতঙ্ক বা একটা চিন্তা ভাবনা আছে কাজ শেষ হবে কিনা, কিন্তু আমাদের রাজ্যের যদি সার্বিক উন্নয়ন দেখে সময়ের মধ্যে সব কাজগুলি আমাদের সরকার করে নিচ্ছে। কাজে আগরতলা তো আমরা আগামী 7-8 মাস মধ্যে আগরতলাকে একটা নতুন রূপ আমরা দিতে পারবো। যে সমস্যাগুলি আগরতলাতে আছে, আমাদের দুটি সমস্যাকে আমরা সামনে রেখে প্রাধান্য দিয়ে কাজ করি। প্রথমত একটা হচ্ছে বৃষ্টির জমা জল, আর একটা হচ্ছে বিশুদ্ধ পানীয় জল। তো মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বৃষ্টির জমা জল থেকে আগরতলা শহরবাসীকে আমরা প্রায় 80% আমি বলবো মুক্ত করতে পেরেছি। বাকি কাজগুলি এই কিছুদিনের মধ্যে আস্তে আস্তে কভারটিং করা হচ্ছে, নিকাশি ব্যবস্থা উন্নয়ন করা হচ্ছে, আধুনিক ড্রেনেজ পাম্প বসানোর ব্যবস্থা ওই অনুমোদন দিয়েছেন, আরও 3টে এডিশনাল পাম্প আমরা বসাচ্ছি এবং বিভিন্ন ড্রেনগুলি যেগুলি আবর্জনা বা প্লাস্টিকের জন্য
বন্ধ হয়ে যেত, মশার উপদ্রব হতো, সেগুলি নালাগুলি কিন্তু এখন কভার দিয়ে পরিণত হচ্ছে, স্মার্ট রোড হচ্ছে, আন্ডারগ্রাউন্ড সমস্ত কেবেলের কাজ চলছে। এখন দেখবেন আগামী 7-8 মাস পরে আগরতলাকে সুন্দরভাবে আপনারা আপনাদের মনের মতো আগরতলা কিন্তু পেয়ে যাবেন। সেক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী অনেকটা আন্তরিক, বিভিন্ন সময় আমাদেরকে ডেকে আমাদের নির্দেশ দেন, পরামর্শ দেন এবং উচ্চ পর্যায়ে আলোচনা করে প্রতিটি মুহূর্তে শহরবাসীকে কতটা সুন্দর ভালো রাখা যায় এবং শহরের মানুষকে সুস্থ রাখা যায় সেভাবেই আমাদের পরিকল্পনা কাজ করবে। কাজে আমরা 4 বছর আপনাদের আশীর্বাদে, আপনাদের সহযোগিতা আমরা আগরতলাকে সাজানোর চেষ্টা করছি সারা রাজ্যের সঙ্গে। তো আমার আশা থাকবে 4th বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠানগুলি হচ্ছে, এটা উদ্দেশ্য একটি হচ্ছে মানুষকে সঙ্গে নিয়ে কাজ করা। আমাদের সরকার কাজ করছে, আমরা করছি, কিন্তু সার্বিকভাবে সকল অংশের মানুষের আমরা সহযোগিতা বা অংশগ্রহণ চাই। আমাদের শহরকে পরিচ্ছন্ন রাখা, যানজট মুক্ত রাখা, নির্মল পরিবেশ বজায় রাখা এবং শিশু হতে আরম্ভ করে বৃদ্ধ বৃদ্ধা প্রত্যেকটি মানুষের যাতে তার যে অধিকার, যে চাহিদা বা সমস্যাকে সামনে রেখে কিন্তু কাজ করার চেষ্টা হচ্ছে। কিন্তু আমরা অনেক সময় আমাদের পরিতাপের বিষয়, কিছুটা আমাদের দুঃখেরও বিষয় থাকে। যখন আমরা বাড়ি বাড়ি কালেকশনে যে কাজটা আমাদের দায়িত্ব নিয়ে সাফাই কর্মীরা সারাদিন কাজ করে, তারপরে একটা অংশের মানুষ কিন্তু আমাদেরকে সেই অংশগ্রহণ করে না, সহযোগিতা করে না, বলবো অসহযোগিতা না, সহযোগিতা করেন না। সেক্ষেত্রে আমার আবেদন থাকবে যে সবাই সহযোগিতা আমরা চাইছি, যাতে বাড়ি বাড়ি কালেকশনে আপনারা প্রত্যেকেই যুক্ত হন এবং সবচেয়ে বেশি যে কাজটা, যে নাগরিকদের যে দায়িত্ব, আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী প্রতিনিয়তই অক্লান্ত পরিশ্রম করছেন, আমরাও করছি, আমাদের নির্দেশ দিচ্ছে, কিন্তু জনগণের যে যাদের জন্য করা, তাদের কিন্তু অংশগ্রহণ করা, যেমন নিয়মিত কর প্রদান করা। আমরা দেখেছি যে আমাদের প্রায় 50% অংশের লোক এখনো নিয়মিত কর প্রদান করেন না, কিন্তু আমাদের সার্ভিস কিন্তু 100% লোককে দিতে হয়। গার্বেজ কালেকশনে 55% লোক এখনো